বড় ক্রাইসিস হচ্ছে, যেটা আমাদের অনেক লোক সংখ্যা অনেক বেশি, আমাদের ক্রাইসিস হচ্ছে আমাদের নিরাপত্তা ক্রাইসিস। খাদ্য নিরাপত্তা ক্রাইসিস যেরকম, খাদ্য নিরাপত্তা ক্রাইসিস সাথে সাথে আমাদের সামাজিক, রাজনৈতিক এবং আভ্যন্তরীণ নিরাপত্তা জড়িত। সেটা কীরকম? যদি আমার পানিটি আনইন্টারাপ্টেডভাবে, যে কোয়ালিটি অফ ওয়াটারের কথা আমরা বলছি, যে পানি কখন আসবে কখন আসবে না, যেটাকে আমরা অসময়ে বন্যা বলি, এটা যদি ভুল সময় আসে তাহলে আমার খাদ্যের যেই অবস্থা, যেরকম ধরেন ফেনীর যে বন্যাটি হলো, কিংবা তিস্তা পারে অসময়ে এখন সবচেয়ে বেশি বন্যা হয়, 4বার 5বার বন্যা হয়। তো সেটা, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি খাদ্য উৎপাদনের যে জায়গাগুলো তিস্তা অববাহিকা আমাদের বাংলাদেশ অঞ্চলে, সে জায়গার খাদ্য উৎপাদন ব্যাহত হবে। এবং এই মুহূর্তে বাংলাদেশে স্পেশালি গত 1 মাস আগে খাদ্যের যে দামের যেই সমস্যাটা হচ্ছে, এটা যে কোনো ধরনের পলিটিক্যাল আনরেস্ট তৈরি করার জন্য যথেষ্ট। তো সুতরাং ইন্টারনালি এবং এক্সটার্নালি আমরা যদি এক ধরনের আনরেস্ট আমাদের সমাজের মধ্যে সবসময় থাকে, তাহলে কিন্তু এটা একটা বড় ক্রাইসিস আমার ফ্যাক্টরিতে এবং ইন্ডাস্ট্রিতে যায়। আপনারা দেখবেন যে খাদ্যের দাম, স্পেশালি চালের দাম যখন বাড়ে থ্রু আউট দ্য সিজনে, তখনই ফ্যাক্টরিতে একটা আনরেস্ট তৈরি হয়। এখন যে ফ্যাক্টরি আনরেস্টগুলো তৈরি হচ্ছে, এটার একটা কনস্পিরেসি ন্যারেটিভের বাহিরেও একটা ন্যারেটিভ হচ্ছে, যে স্টাডিতেও দেখা গিয়েছে বাংলাদেশে যখনই এই মৌসুমটাতে খাদ্যের চালের দাম একটু বেশি বাড়ে, এবং চালের দাম একটু বেশি বাড়ার কারণেই কিন্তু ফ্যাক্টরিগুলোতে আনরেস্ট তৈরি হয়। কারণ এটা সরাসরি এটার সাথে সম্পৃক্ত হচ্ছে ফ্যাক্টরিগুলো, ইন্ডাস্ট্রিগুলো, ওয়ার্কার্স রাইটস এবং তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে আর কি। তো সুতরাং এবং এটার সাথে আন্তঃসীমান্ত নদীর পানি এবং কোয়ালিটি অফ ওয়াটার, পানি কখন আসবে কখন যাবে, এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। সুতরাং এটা একটা বড় বিষয়। আরেকটা হচ্ছে যে রিজিওনাল সিকিউরিটির জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে আপনি মিডল ইস্টের ক্রাইসিসটা আমি বলি আপনাদেরকে। এই যখন আইসিস তৈরি হয়, তার আগের 4 বছর 2004 থেকে 2006 পর্যন্ত পুরো সিরিয়া এবং এই পুরো আশেপাশের রাইপেডিয়ান স্টেটগুলোর মধ্যে প্রচুর ড্রাউট হয়েছে। এবং এই ড্রাউট কি করেছে, আপনার এই রুরাল এরিয়ার ইয়াংদেরকে আরবান এরিয়ায় মাইগ্রেশন করতে বাধ্য করেছে। এবং এই রুরাল আরবান মাইগ্রেশন যখন বেশি হয়, তখন এদেরকে আপনার এক্সট্রিমিস্টরা রিক্রুট করতে অনেক সহজ হয়। এবং এখানে যেহেতু আমেরিকান এক ধরনের ডিপ্লয়মেন্ট ছিল, একটা বড় ইনভেস্টমেন্ট ছিল লোকাল এবং রিজনাল সিকিউরিটিকে ইনসিকিউর করার, তো ওই ইনভেস্টমেন্টগুলো এখন আমাদের যেরকম হচ্ছে ইয়াতে হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে হচ্ছে। তো সুতরাং রিজনাল সিকিউরিটিটাও যদি আপনার এই ওয়াটার ফ্লো যদি ঠিক মতো না হয়, এবং এখানে যদি নদীর পানি যদি, যেটা আমি সবসময় বলছি, কোয়ালিটি অফ ওয়াটার, হ্যাঁ, আর কোয়ান্টিটি অফ ওয়াটার, দুটো, কতটুকু পানি আসবে এবং কখন আসবে, দুটো জিনিস, এটাকে যদি আমরা আমাদের রিজনাল এবং সিকিউরিটির জায়গা থেকে আমরা না দেখি, তাহলে আমি এই আন্তঃসীমান্ত নদী শুধুমাত্র খাদ্য উৎপাদনের জায়গা থেকে বাদ দিলেও আমি আমার রিজনালি এবং ইন্টারন্যাশনালিও আমি কিন্তু কম্পিট করারও সুযোগ হবে না। কারণ আমি নিজেরই তো গোছাইতে পারবেন, আপনি উন্নয়ন কোথায় করবেন, আপনার স্টেবিলিটি তো আসবে না, আপনি কোথায় গিয়ে বসবেন, ক্ষমতাই বা আপনার কতটুকু স্থায়ী হবে। তো সুতরাং এগুলো হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এই ট্রান্সবাউন্ডারি ওয়াটারের ক্ষেত্রে। বিশেষ করে ভারতের সাথে আমরা যখন এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, কিংবা ভারতের ইস্যুগুলো যখন চলে আসে, তখন দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আমরা সম্প্রতি একটি গবেষণা করেছি, এবং এই আলোচনার প্রথম যিনি কিনোট বলেছেন উনিও একটি বিষয় তুলে নিয়ে এনেছেন। সেটা হচ্ছে যে আমাদের এনলিস্টেড ট্রান্সবাউন্ডারি রিভার যেই 54টা ভারতের সাথে আছে, সেখানে আমরা 168টি এই ওয়াটার স্ট্রাকচার পেয়েছি, 168। এবং এই ওয়াটার স্ট্রাকচারগুলোর মধ্যে হাইড্রো স্ট্রাকচার আছে অ্যারাউন্ড 40টি, প্লাস হচ্ছে একদম লো ক্যাপাসিটির। মিডিয়াম ক্যাপাসিটির আছে আরও 20-25টি, যেগুলো হচ্ছে তিস্তা বেসিনে বেশি। এছাড়া এগ্রিকালচার এবং ড্যাম প্রজেক্টস আছে, যেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ অঞ্চলে আছে। তো এখন ঘটনা হচ্ছে যে গত 50 বছরে এতগুলো হাইড্রো স্ট্রাকচার হয়েছে, ওয়াটার স্ট্রাকচার হয়েছে, সেগুলো নিয়ে তো আমরা কেউ কনসার্ন জানাই নাই। এইটার একটা সিকিউরিটাইজেশনও হয়েছে, সেটাও আমরা দেখি নাই। আমি সাম্প্রতিক এই কি বলে কুমিল্লা এবং নোয়াখালীর বন্যাটা নিয়ে আমি একটু বলি। তারপরে সেটা হচ্ছে যে যখন কুমিল্লা নোয়াখালীর বন্যা হলো, এই বন্যায় একটি কমন ন্যারেটিভ ছিল যে প্রচুর বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণেই বন্যা হয়েছে। দ্যাট ইজ ট্রু, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। কিন্তু এর সাথে সাথে এখানে যে ওয়াটার ইঞ্জিনিয়ারিংয়েরও একটা ব্যাপার আছে, সেটা আমি আপনাকে বলি। ডুম্বুর ড্যাম নিয়ে কথা হয়েছে, এবং এটা ছিল একটা প্রোপাগান্ডা। কারণ ডুম্বুর ড্যামের পানি আসে নাই, এটা নিয়ে আমাদের নিজেদের মধ্যেও অনেক ধরনের কথা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। কিন্তু
ছোট একটি মহারানী ড্যাম আছে ত্রিপুরাতে, একটু উপরে উঠলে, ত্রিপুরার বাংলাদেশ ত্রিপুরা বর্ডার থেকে আর কিছু উপরে উঠলেই মাত্র 3 মেগাওয়াট ড্যাম। আপনি খেয়াল করে দেখেন, 3 মেগাওয়াট ড্যাম, 3 মেগাওয়াট হাইড্রো প্রোডাকশন দিয়ে একটা গ্রামকে আলোকিত করা যায় না, এত কম ওয়াটার ক্যাপাসিটি। এবং আমরা পরে ম্যাপিং করে দেখেছি এই সাইজের হাইড্রো ড্যাম প্রজেক্টগুলো কতগুলো আছে। তা আমরা দেখছি এটা সর্বোচ্চ মানে 40টা হাইড্রো ড্যাম প্রজেক্ট আমরা এখানে দেখেছি। এগুলোর ক্যাপাসিটি হচ্ছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমরা পেয়েছি 40-এর 2টো, আর বাকিগুলো 20 মেগাওয়াটের কম। তো 10 মেগাওয়াট, 20 মেগাওয়াট, 5 মেগাওয়াট, 3 মেগাওয়াট ড্যামের রিজার্ভার এবং হাইড্রো স্ট্রাকচারটা করতে যে পরিমাণ সিভিল কনস্ট্রাকশন লাগে এবং ডিসপ্লেসমেন্ট করতে হয়, এটার ইকোনমিক বেনিফিট ওদের ন্যাশনাল গ্রেডে যদি বিদ্যুৎ দেয় সেটার ইকোনমি এত লো যে আমরা ঢাকায় বাংলাদেশের মানে প্রত্যন্ত মানে পল্লী বিদ্যুতের চেয়ে বেশি বিদ্যুৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপে সোলার থেকে উৎপাদন করে। সোলারের সর্বনিম্ন যে প্রজেক্টগুলো সেগুলো আপনার 15, 10, 20 মেগাওয়াট, খেয়াল করে দেখেন। আর তারা 3 মেগাওয়াটেরও কিন্তু ড্যাম প্রজেক্টগুলো করেছে। দ্যাট মিনস ওই যে আমি মিডল ইস্টের যে বর্ণনাটা দিলাম, সে একইভাবে হাইড্রো স্ট্রাকচারগুলো ভারত কেন করলো, মানে দিল্লি কেন করলো আমি বলবো এটাকে, মানে আসলে পুরোপুরি ভারত বলাটা কেন ভুল হবে, কারণ আমরা কি ভারত বিরোধিতা করতে চাই, কিংবা ভারত বিরোধিতার রাজনীতির যে ন্যারেটিভ গত 30 বছর 50 বছরে ছিল সেটা না করে দিল্লি এবং দিল্লির রোল, কারণ সে তো তার যখন এই যে বন্যাটা হলো, এই বন্যায় আমরা যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছি, ডেফিনেটলি ত্রিপুরা লোকজনও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা কোলেটারাল ড্যামেজ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। তো সুতরাং কোলেটারাল ড্যামেজ সে করে আমাকে যে এখানে যে হেজিমনি তৈরি করে, এই পলিটিক্যাল কনসিয়াসনেসটা তো আমাদের রুলিং পার্টি কিংবা রুলিংয়ে যারা থাকবেন এবং আমাদের এখানে যারা কাজ করবেন কিংবা আমরা যারা সিটিজেন আছি ফ্রম বাংলাদেশ পার্ট, আমাদের এই কনসিয়াসনেসটা কতটুকু আছে। হ্যাঁ, সেই জন্য বললাম ইটস নট হাইড্রো ডিপ্লোমেসি, ইট ইজ হাইড্রোক্রেসি এখানের মধ্যে আছে। তো সুতরাং যখন বৃষ্টি অনেক হলো, বৃষ্টির পানিটি যখন জমিয়ে রেখে আমি ঠাস করে যখন ছেড়ে দিই, তখন কিন্তু এক ধরনের ওয়াটার ম্যাসাকার হয়। এবং আপনারা, আমার আগের রোগন ভাই একটা কথা বলে গিয়েছে যে এই ব্রহ্মপুত্রের উপরে যে গ্রেট ব্যান্ডের এখানে যদি পাই, চীনও এই ড্যামিং প্রজেক্টগুলো চিন্তা করছে। এটা নিয়ে চীন মানে সবচেয়ে বেশি কনসার্ন জানিয়েছে কে? ভারত। কারণ এই পুরো সিকিম, পুরো এই আসাম অঞ্চলে তারা যদি একবার অসময়ে, যেমন যেটা বলা হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার, পুরো অসময়ে সে যদি একবার পানি ছাড়ে, হ্যাঁ, পুরো ইন্ডিয়ার সবাইকে ডিপ্লয় করলেও আসামের এই পুরো সুনামি যেটা হবে, ওয়াটার সুনামি, এখান থেকে এভিকশন করতে পারবে না। তো সুতরাং আপনি যখন ওয়ার করবেন, হয়তো বলবেন ভুলে আমার রেগুলেটরটা একবার চাপ পড়ে গেছে, সরি, কিন্তু সরি বলতে বলতে পুরো আসাম নাই হয়ে যাবে। এবং দিস ইজ কল ওয়াটার উইপেন। এবং এই যে ওয়াটারকে যে উইপেনাইজিং করা যায়, এই উইপেনাইজিংটা তো ইন্ডিয়া অলরেডি করেছে আমাদের ট্রান্সবন্ডারি ওয়াটারগুলোর মধ্যে। সুতরাং এই জায়গাতে আমরা প্রশ্ন হচ্ছে যে তাহলে এখন আমরা কি করব? কারণ এই আলোচনাগুলো আসলে সিরিয়াসলি করার জায়গা আছে। তো এটা একটা আলোচনা, আমি আসবো এখানের মধ্যে। ডেফিনেটলি আমি আশা করবো যে পরে তিস্তা এবং অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও সিরিজ অফ লেকচার হবে। আমরা কেউ বললে আমরা শুনতে আসবো, কিংবা আমাদেরকে বলতে দিলেও আমরা আসবো এখানের মধ্যে। আজকে যে বিষয়টি আমি আসলে এমফাসিস করতে চাই সেটা হচ্ছে যে চুক্তির কথা বলা হচ্ছে, যে সমাধানের পথ কী, মানে ভারতের সাথে কি আমরা তাহলে কিভাবে আগাবো, এটা স্ট্র্যাটেজি কি হবে। এই স্ট্র্যাটেজিটি বুঝার আগে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে কিছু ইন্টারন্যাশনাল ট্রিটির কথা আমরা সবসময় বলি, যে আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে কি ধরনের ফ্রেমিং আমরা করতে পারি, যেটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমি লড়াইটা করতে পারবো। ইভেন আদৌ এই লড়াইটাকে আন্তর্জাতিক ফ্রেমে করব না আমি বাইল্যাটারাল ফ্রেমে করব, সেটা একটা স্ট্র্যাটেজিক এবং ট্যাকটিক্যাল বিষয় আছে। সেটা নিয়ে আমি কিছু কনসেপচুয়াল আলোচনা খুব শর্টলি করব, যদি আমাকে অ্যালাউ করেন, সময় হয় যদি। একটি হচ্ছে সারা পৃথিবীতে আপনারা জেনে থাকবেন যে প্রায় 148টি সভরেন স্টেট আছে যারা এই ট্রান্সবন্ডারি কমন ওয়াটার শেডগুলো হচ্ছে শেয়ার করে। এবং এই শেয়ারটা তার বাই চয়েস না, এটা ডিভাইন, মানে তার জিওগ্রাফিক পজিশনের জন্যই সে এটা শেয়ার করে। এবং সারা পৃথিবীতে আমরা যদি এখন 600 কোটি লোক বলি, 600 কোটির মধ্যে প্রায় 300 কোটি লোকজন এই সরাসরি ট্রান্সবাউন্ডারি ওয়াটার শেয়ারিংয়ের উপর ডিপেন্ডেন্ট। সে যদি পানি না পায় কিংবা এই শেয়ারিংটা যদি না হয়, এবং তার এখানে চুক্তি থাকুক বা না থাকুক, এই শেয়ারিংটা তার আছে। সুতরাং এই শেয়ারিংয়ের
ফরম্যাটের মধ্যে অনেকগুলো আছে। একটা হচ্ছে ওয়াটার আসবে, এই ধরনের এটা একটা শেয়ারিং। কিছু কিছু জায়গায় শেয়ারিংটা হচ্ছে যে দুই দেশের সীমান্তের যে লাইন, বর্ডার লাইন, দ্যাট ইজ ইটসেলফ ট্রান্সবাউন্ডারি ওয়াটার। আমাদের ভারতের সাথে চীনের কিন্তু অনেকগুলো ওয়াটার লাইন আছে যেগুলো হচ্ছে যে এটাই ট্রান্সবাউন্ডারি ওয়াটার, মানে লাইনটা বর্ডারটাই হচ্ছে এই নদী। যেরকম ফেনী নদীর আপস্ট্রিমের পুরো অংশটাই একটা বড় অংশই কিন্তু ভারত বাংলাদেশের সীমান্ত। আপনারা যদি রাজশাহী ডিভিশনের অনেক জায়গায় যান, আমাদের পুরো নদী দিয়েই আন্তঃসীমান্ত নদী। গ্রিস, টার্কি, তার দুরসীমানাই হচ্ছে একটা নদী দিয়ে। ইউরোপের একটা বড় মহানদী অনেকগুলো দেশের সীমানা নির্ধারণ করে। তো সুতরাং বর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রেও শুধু বর্ডার ম্যানেজমেন্ট না, ওখানে এইটুকু বর্ডার রিভারের মধ্যে দিয়ে তো আবার ওয়াটার নেটওয়ার্কটা আছে। সুতরাং এই ওয়াটার নেটওয়ার্কের কোলাবোরেশনটা কীরকম হবে কিংবা ফ্রেমওয়ার্কটা কীরকম হবে, এটা একটা চিন্তা, এবং এটার উপর ভিত্তি করে কিন্তু আন্তর্জাতিক অনেক ফ্রেমিং এবং অনেক আইন এবং অনেক এগ্রিমেন্ট আছে। তো সুতরাং এটা হচ্ছে এক ধরনের এগ্রিমেন্ট। আরেক ধরনের এগ্রিমেন্ট হচ্ছে, আমি লোয়ার রাইপেরিয়ান, আমার উপরে আপার রাইপেরিয়ান আছে। তো আপার রাইপেরিয়ান থেকে লোয়ার রাইপেরিয়ানে আমি পানি কিভাবে পাবো, কখন পাবো, আমার কতটুকু পানির অধিকার আছে, আদৌ আন্তর্জাতিক আইন অনুযায়ী আমার কোনো অধিকার আছে কিনা, কিংবা আন্তর্জাতিক নর্মস অনুযায়ী কোন নর্মস অনুযায়ী আমি এটা ক্লেম করতে পারবো, সেটা একটা বড় ইস্যুজ আছে। সেটা নিয়ে আমি কিছু আলোচনা আজকে চেষ্টা করবো হাইলাইট করার জন্য। এবং এই ধরনের চুক্তি, আরেকটা হচ্ছে যে এই পুরো ওয়াটারের উপর আমরা যেরকম বাংলাদেশ যেরকম আমাদের খাদ্য নিরাপত্তা এবং আমাদের ইকোলজি সার্ভাইভাল জড়িত, অনেক দেশে শুধু খাদ্য নিরাপত্তা না, কিন্তু তার অর্থনীতির শুধু পুরোপুরি জড়িত। সেটা এক্সাম্পল আমি দেই। সেটা এক্সাম্পল হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তানের পুরো ইকোনমিটাই হচ্ছে কটন বেসড ইকোনমি। তো সুতরাং তার এই কটন প্রোডাকশন যদি ঠিকমতো না হয়, তার ইকোনমি ধস লাগবে। এবং তার এই কটনের জন্য ইরিগেশন দরকার। সির দরিয়া নামে একটা নদী আছে যেটা কিরগিজস্তান হয়ে উজবেকিস্তান আসে। এই নদীর পানি যদি লিন সিজনে, বিশেষ করে শীত মৌসুমে যদি সেচ তার ঠিক না থাকে, তাহলে